Dear students, welcome back. This is Mohammad Masuduzzaman, Tutul Assistant Teacher English, Novogram High School. Today I am going to discuss about a very important topic of grammar, and that is very much important for you and for your lesson as well. So I am going to talk about verb. Verb. What is verb? Verb is an acting word. Without verb no sentence is made, you know that very well. So I think that you have a previous idea about verb. So verb are of two kinds mainly. Number one, main verb, and number two, auxiliary verb. We know without main verb no sentences is constituted, and auxiliary verb is also essential to make any kinds of sentences according to the rule of tenses. So main verb, if I say I eat rice, that means আমি ভাত খাই. Here eat is a verb. Without it, if we say I rice, আমি ভাত, is it a sentence? No, এটা কোনোভাবেই কোনো সেন্টেন্স হতে পারে না. তার মানে আমরা যখনই ভার্বকে মিসিং করব তখন কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থ হবে না, প্লাস সেন্টেন্স আদৌ যুক্তিসঙ্গত হবে না. তো এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্স অনুসারে অবশ্যই মেইন ভার্বের প্রয়োজন আছে. তো এমন কিছু সেন্টেন্স থাকতে পারে সেগুলো হচ্ছে ব্যতিক্রম, যেগুলো ভার্ব ছাড়া. যেমন আমি যদি বলি হোয়াট এ ফুল, হিয়ার দেয়ার ইজ নো ভার্ব, এখানে কোনো ভার্ব নেই, কিন্তু এটা লুকিয়ে আছে হয়তো বা কোথাও, কিন্তু এটা একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স. তো আমরা ওদিকে না যাই, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব. এখন আমরা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব. তো মেইন ভার্বগুলো আমরা পড়েছি অলরেডি. আমাদের ভার্বের মূল বইতে আমরা দেখি তিনটা ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম. কিন্তু আসলে ভার্বের মোট চারটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আমরা যেটাকে বলি আইএনজি যুক্ত ভার্বের ফর্ম, যেটাকে আমরা জিরান্ড বা পার্টিসিপল হিসেবে ইউজ করতে পারি. তো এখানে দেখা যাচ্ছে যে মেইন ভার্ব কিন্তু অসংখ্য আছে. আমরা জানি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ধরনের ভার্ব ব্যবহার করে থাকি, যেমন ডু, গো, সি, ওয়ান্ট, নিড, আর্ন, টেক, লুক, ড্রিঙ্ক, ড্রাইভ, এটসেট্রা এটসেট্রা. সো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমাদের মেইন ভার্বের সংখ্যা কিন্তু ইনডিফিনাইট, মানে অসীম, মানে অনির্দিষ্ট, যেটাকে আমরা বলে থাকি. তো তারপর আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি. এখানে দেখো, আমরা যদি লিখি যে সি, সি একটা মেইন ভার্ব. আমি যদি বলি সি, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, আমি যখনই বলবো আই এ বার্ড, এটা কি কোনো সেন্টেন্স হবে? না, কখনোই না, কারণ এখানে যেই ভার্ব, যেটা মূল জিনিসটা, সেটা কিন্তু এখানে নাই. তার মানে এটা কোনো সেন্সেবল সেন্টেন্স হবে না. তো এখন আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ভার্ব আমরা লিখতে পারি. আমরা যদি লিখি রিড মানে পড়া, রাইট মানে লেখা, সিউ মানে সেলাই করা, সুইম মানে সাঁতার কাটা, টেক যদি বলি তাহলে এটা হচ্ছে একটা ভার্ব. তারপরে ড্রিঙ্ক যদি বলি, কমিট, অ্যাটেন, এটসেট্রা. তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভার্ব আমরা অলরেডি লিখে ফেলেছি, কিন্তু এই ভার্বগুলো হচ্ছে অনির্দিষ্ট, অসীম, মানে অনেক ভার্ব রয়েছে যেগুলো আমাদের একসাথে লেখা সম্ভব না. তো আমরা অবশ্যই মেইন ভার্বের গুরুত্বটা বুঝতে পারছি, এবং মেইন ভার্বের যে কতগুলো অনেক মেইন ভার্ব যে আছে সেটা কিন্তু আমরা অবগত আছি এই বিষয়ে. তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে নো সেন্টেন্সেস ইজ পসিবল উইদাউট টেকিং দ্য হেল্প অফ মেইন ভার্ব. তো আশা করছি বুঝতে পারছো যে মেইন ভার্বের গুরুত্বটা কতটুকু আমাদের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এবং আমাদের টেন্সটা জানার ক্ষেত্রে. তো টেন্স জানতে হলে ভার্বের যে তিনটা ফর্ম রয়েছে আমরা বেসিক্যালি দেখে থাকি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলোকে অবশ্যই আমাদের আত্মস্থ করতে হবে. তা নাহলে কিন্তু আমরা ইংলিশে ভালো সেন্টেন্স মেক করতে পারবো না. এবারে চলে আসছি অক্সিলিয়ারি ভার্বস. অক্সিলিয়ারি মানে হচ্ছে সহায়ক ক্রিয়া, মানে যেই ভার্বগুলো আমাদের মেইন ভার্বকে সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে সেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব. আমি যদি একটা এক্সাম্পল বলি যে হি ইজ গোয়িং হোম, সে বাড়িতে যাচ্ছে. এখন আমি যদি এখানে
ইজ বাদ দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করি, হি গোয়িং হোম, আসলে এই সেন্টেন্সটি কি সেন্সিবল? না, সেন্সিবল কোনোভাবেই সম্ভব না। কারণ কি, এখানে অক্সিলারি ভার্বের একটা প্রয়োজন আছে, মানে মেইন ভার্বকে সহযোগিতা করবে এই সাহায্যকারী ভার্বটি। এই ভার্বটি যদি আমরা মিসিং হয়ে যায় আমাদের কাছে, আমরা যদি মিস করে ফেলি, তাহলে কিন্তু সেন্টেন্সটা সেন্সিবল হবে না। তার মানে আমাদের সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের গুরুত্বটা রয়েছে। তো আমরা কিছু এক্সাম্পল দেবো, তার আগে আমরা জানবো যে অক্সিলারি ভার্ব কতগুলো অংশে বিভক্ত। আমি কিছু অক্সিলারি ভার্ব ট্রাই করছি। এখানে দেখো, আমরা যদি অক্সিলারি ভার্বকে কতগুলো ভাগ করতে যাই, তাহলে প্রথমে কিন্তু লিখতে পারি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। এখন একটু সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বোঝাই দিই। যখন আমাদের হঠাৎ কেউ কোনোভাবে অসুস্থ হয়ে গেলে, আমরা যখন ডাক্তার ধারে কাছে না পাই, তখন আমরা কি করি? প্রাথমিক চিকিৎসা বা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো প্রাইমারি ট্রিটমেন্ট, সাপোজ আমাদের হাত টাত কেটে গেল, তখন আমরা কি করি? ডাক্তারের কাছে, ডাক্তার না থাকলে স্যাভলন বা এই যে ফার্স্ট এইডে কোনো কিছু যদি না থাকে, তখন আমরা কি করি? দুর্বা ঘাস বা গাঁদা ফুলের পাতা রস করে আমরা কিন্তু সেই কাটা স্থানে লাগাই। তার মানে এটা কিন্তু আমাদের একটা প্রাইমারি ট্রিটমেন্ট। তারপরে আমরা ডাক্তারের কাছে যাই। তেমনিভাবে একটা সেন্টেন্সকেও কিন্তু আমরা এইভাবে কি করি? আমরা একটা সেন্টেন্সকে ডিসেকশন করে থাকি, মানে একটা সেন্টেন্সের বিভিন্নভাবে বিশ্লেষণ হয়। একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি, একটা সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করি। তো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে যখন ওই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব না থাকবে, তখন কিন্তু আমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। আর এই জন্য এটার নাম আমরা দিতে পারি প্রাইমারি অক্সিলারি। আশা করছি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা প্রাইমারির পরে যদি আমরা ইতে যাই, টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি আছে, বিন এবং বিন। এগুলো হচ্ছে টু বি ভার্বের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো অন্তর্ভুক্ত সেগুলা। এবারে দেখো, টু হ্যাভ। টু হ্যাভ যদি দেই, টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর হচ্ছে হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আমাদের লাস্ট যে সেগমেন্ট সেটা হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি আমরা সবাই চিনি, সেগুলো হলো সবাই মোটামুটিভাবে ধারণা আছে। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ক্যান, could, dare, ought to, used to। এখানে দেখতে পাচ্ছি কতগুলো অক্সিলারি ভার্ব আমরা লিখে ফেলেছি, এবং এর বাইরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ইংলিশ গ্রামারে নাই। তার মানে আমরা দেখতে পেলাম কি, মেইন ভার্ব অসংখ্য, কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের ডেফিনিট, সীমিত বা নির্দিষ্ট কিছু সংখ্যক আমাদের অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা যদি এগুলো আমরা আত্মস্থ করি বা নিজের আয়ত্তে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবো। তো আমরা এতক্ষণ কি শিখলাম? যে মেইন ভার্ব, তো মেইন ভার্ব নিজের অর্থ প্রকাশ করতে কিন্তু নিজেই পারে, কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু সরাসরি নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এবং এর কাজ হচ্ছে মেইন ভার্বকে সেন্টেন্স তৈরি করতে সহযোগিতা করা। তো এইটুকু বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমি কিছু ভার্ব নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তোবা তোমাদের আগের থেকে ধারণা আছে, সেগুলো এখন একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভার্বের আরো দুইটা প্রধান অংশ আছে, দুইটা ভাগ আছে। সেই দুইটা ভাগ হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট, নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্ব যদি খুঁজতে যাই, মানে আমার মনে হয় নন ফাইনাইট ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু কোনো বিষয় না। তো আমরা প্রথমে নন ফাইনাইট যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো তার আগে বলতে চাই যে ফাইনাইট ভার্ব হচ্ছে
সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্ব নিজের একটা সেন্টেন্স তৈরি করতে পারে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্ব কিন্তু সেটা পসিবল না। তার মানে নন ফাইনাইট ভার্ব যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু ফাইনাইট ভার্ব এমনি হয়ে যাচ্ছে। তাহলে নন ফাইনাইট ভার্ব চিনতে গেলে আমাদের একটা ফলের নাম মনে রাখতে হবে। ফলটা হচ্ছে পিগ। পিগ মানে হচ্ছে ডুমুর। সেই ডুমুরের ফলের নাম যদি আমরা এইভাবে লিখি, পিগ, PIG, পিগ। পিগ মানে হচ্ছে ডুমুর। এই পিগ যদি আমরা মনে রাখতে পারি তাহলে নন ফাইনাইট ভার্ব বের করা আমাদের পক্ষে খুবই সহজ হবে। পিগ মানে হচ্ছে, পিগকে যদি আমরা এখন এলাবোরেট করি তাহলে কি হবে? পার্টিসিপল। পার্টিসিপল। এখন আইকে যদি আমরা এলাবোরেট করি তাহলে কি হবে? ইনফিনিটিভ। জিকে যদি আমরা এলাবোরেট করি তাহলে কি হবে? জিরান্ড। এখন এই তিনটা জিনিসকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব অনায়াসে বের করতে পারবো। তো পার্টিসিপল হচ্ছে কি কি দিয়ে গঠিত? পার্টিসিপল মূলত প্রেজেন্ট পার্টিসিপল আছে, তারপরে আছে পাস্ট পার্টিসিপল, তারপরে আছে পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তিনটা হচ্ছে পার্টিসিপল। তার মানে যখন ভার্বের সাথে আইএনজি দেখবো সেটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল যখন দেখবো তখন সেটাকে কি বলবো? পার্টিসিপল। যখন ভার্বে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেখবো তখন সেটাকে আমরা পার্টিসিপল বলবো। তারপরে অবভিয়াসলি পার্টিসিপলটা নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। ওকে, এবার আমরা যদি বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভ বিষয়টা এখানে ছোট্ট করে লিখছি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যদি যখন আমরা দেখবো যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তাহলে আমরা সেটাকে কি ধরবো? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ অবভিয়াসলি নন ফাইনাইট ভার্ব। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড সাধারণত কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তো ভার্ব প্লাস আইএনজি দেখলে আমরা জিরান্ড বলতে পারি। তাহলে জিরান্ড অবভিয়াসলি কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন আমরা কি শিখলাম? যখনই দেখবো যে পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড এই তিনটা যখন আমাদের সামনে আসবে সেটাকে আমরা কি ভার্ব বলবো? নন ফাইনাইট। এবং এই তিনটার বাইরে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। যেমন আমি যদি এখানে লিখি শি ইটস অরেঞ্জ, তাহলে এটা এই ভার্বটাকে কি বলবো? অবশ্যই ফাইনাইট ভার্ব বলবো। যখন আমি যদি বলি যে শি ইজ গোয়িং টু ইট অ্যান অরেঞ্জ, এই যে টু ইট, এই টু ইট কিন্তু কিসে যাচ্ছে? ইনফিনিটিভে যাচ্ছে, টু প্লাস V1। তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আমি এতক্ষণ যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখন প্র্যাকটিস করবা, এক্সারসাইজ করবা। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করবা। আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করবা এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। কারণ করোনা মহামারীর কারণে আমাদের ক্লাসে এসে ফিজিক্যালি ক্লাস করা সম্ভব নয়। সে কারণে আমাদের সরকারের উদ্যোগে আমরা এখন অনলাইনে ক্লাসগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো দেখবে এবং ভালো মতো চর্চা করবা। তো আগামী ক্লাসের প্রত্যাশায় এবং তোমাদের সুস্বাস্থ্যের প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।